বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পাশে থাকবে চীন। শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শি জিনপিং। 3 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন দেশের সর্বোচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল বলছেন, আপিল বিভাগের আদেশের ফলে কোটা বাতিল করে সরকারের দেয়া 2018 সালের পরিপত্র বহাল থাকল। এরপর কোটা নিয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বুধবার সবার নজর ছিল সর্বোচ্চ আদালতের দিকে। জনাকীর্ণ আদালতে সকাল 11:30টায় শুরু হয় শুনানি। রাষ্ট্র ও 2 ছাত্রের পক্ষের আইনজীবী হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন জানান, আর বহাল রাখার পক্ষে মত দেন মুক্তিযোদ্ধা সন্তানদের আইনজীবী। তবে এদিন সবারই সুর ছিল নরম। মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না। এখন 3 পক্ষের শুনানি শেষে কোটা নিয়ে 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এর ফলে কোটা বাতিল করে 2018 সালের সরকারের পরিপত্র অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে, তবে সেটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না। এখন এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। এদিন অ্যাটর্নি জেনারেল বলছেন, কোটা বাতিলের সরকারের সিদ্ধান্ত আপাতত বহাল থাকায় শিক্ষার্থীদের আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই। তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। 7 আগস্ট মামলাটি ফের শুনানির জন্য উঠবে দেশের সর্বোচ্চ আদালতে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর আদালতে কোটা সমস্যার সমাধান মিলবে জানিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার অনুরোধ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বুধবার রাজধানীতে আলাদা আয়োজনে তারা এই আহ্বান জানান। জনগণের এই ভোগান্তি নজর এড়ায়নি সংশ্লিষ্ট মহলেরও। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষার্থীদের জনভোগান্তি এড়াতে ধৈর্য ধরার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের পাশে আছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ, এদের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ নাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আপনারা দেখেছেন চরম ধৈর্যের সঙ্গে তাদের পাশে রয়েছে, যাতে কেউ আবার উস্কানি দিয়ে তাদেরকে অন্যদিকে ধাবিত না করতে পারে, সেইটা লক্ষ্য করছে। এদিকে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, শিক্ষার্থীদের অসন্তোষ বিবেচনা করে আদালত বাস্তবসম্মত সমাধান দেবেন। দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। আমরা আশা করি আদালত বাস্তবসম্মত রায় দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে চীন সবসময় পাশে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা দিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বাংলাদেশের জন্য সুদমুক্ত সহ 4টি প্যাকেজে অর্থ ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে রাজি করাতে প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গেও সমঝোতার আশ্বাসও দেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শি জিনপিং। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হল বুধবার বিকেলে। স্থানীয় সময় বিকেল 4টার পর বেজিংয়ের দ্য গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে কুশল বিনিময় করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর 2 দেশের প্রতিনিধিদের নিয়ে 2 শীর্ষ নেতা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এতে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন শেখ হাসিনা এবং শি জিনপিং। গ্রেট হলের বৈঠক নিয়ে পরে হোটেল দ্য রেজিসে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। বহুল প্রত্যাশিত এই সফরে বাংলাদেশের জন্য 4 প্যাকেজে ঋণ অনুমোদনের আশ্বাস দিয়েছেন শি জিনপিং। চাইনিজ প্রেসিডেন্ট তিনি
স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট, ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব। রোহিঙ্গা ইস্যুর প্রসঙ্গ প্রধানমন্ত্রী না তুললেও চীনা প্রেসিডেন্ট সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওয়াদা পুনর্ব্যক্ত করেন। চীন এবং বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি আগামীতেও একযুগে এগিয়ে যাবে, দুই শীর্ষ নেতার বৈঠক থেকে সেই বার্তাই স্পষ্ট হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধান সহ ভূ রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এসব কারণেই বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর আগের বছর প্রধানমন্ত্রীর বেজিং সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন নীতি নির্ধারকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। এদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের পর কূটনৈতিক নথিতে সই করেন কর্মকর্তারা। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশকে 1 বিলিয়ন চীনা মুদ্রা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বেইজিং থেকে ফারুক ভূঁইয়া, রবিনের আরও একটি রিপোর্ট। চীন সফরের তৃতীয় দিন সকালে রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক দ্য গ্রেট হলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বেজিংয়ে স্থানীয় সময় বুধবার বেলা 11টায় দ্য গ্রেট হলের লাল গালিচায় হেঁটে প্রেজেন্টেশন লাইনে থাকা সফর সঙ্গীদের পরিচয় করিয়ে দেন দুই প্রধানমন্ত্রী। এরপর দেয়া হয় গার্ড অব অনার। লাল গালিচায় হেঁটে চীনের 3 বাহিনীর সুসজ্জিত গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মান জানানো হয় গান স্যালুটে, বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদের নিয়ে হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। এতে বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা হয়। উঠে আসে আগামীতে সহযোগিতার সম্পর্ক কিভাবে আরও উন্নত করা সম্ভব। এরপর দ্য গ্রেট হল অব দ্য পিপলে শেখ হাসিনা এবং লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই এবং 7টি নতুন ঘোষণাপত্র দেয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব নথি হস্তান্তর করেন। 21টি সমঝোতার মধ্যে 2টি নবায়ন করা হয়েছে। এবং আজকে পরে চীন বাংলাদেশের দুই শীর্ষ নেতার বৈঠকের বিষয়ে হোটেল রেজিসে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে। রপ্তানি বাণিজ্য বাড়াতেও দেশটি সম্মত হয়েছে বলেও উল্লেখ করেন ডক্টর হাসান মাহমুদ। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন। চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন। ব্রিফিংয়ে মন্ত্রী জানান, সব কর্মসূচি শেষ করে বুধবার রাতে ঢাকায় ফিরছেন সরকার প্রধান শেখ হাসিনা। এটির কারণ হচ্ছে, আপনারা হয়তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ তুতুন তিনি এখনো অসুস্থ। আসলে সফর সংক্ষিপ্ত নয়, উনি শুধু এখানে রাতটা যাপন করার কথা ছিল, সেটি না করে ঢাকায় তার অসুস্থ মেয়ের সাথে রাতে সময় দেওয়ার জন্য মা হিসাবে সেজন্য তিনি চলে যাচ্ছেন। বিদ্যমান কৌশলগত সম্পর্ক কি করে আগামীতে বিস্তৃত সহযোগিতার পর্যায়ে উন্নীত করা যায়, প্রধানমন্ত্রীর সফরে মূলত সে বিষয়েই শক্তিশালী রাজনৈতিক বোঝাপড়া হলো দেশটির সঙ্গে। সব ক্ষেত্রেই গত কয়েক বছরে বেশ নিবিড় হয়েছে বাংলাদেশ ও চীনের সম্পর্ক। আর সে ধারাবাহিকতা ধরে রেখে নতুন বৈশ্বিক মেরুকরণের মধ্যেও সহযোগিতা আর কৌশলগত সম্পর্কের ব্যাপকতা আরও বাড়াতে চায় ঢাকা বেইজিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে সে বার্তাই দিল দুই দেশের শীর্ষ নেতৃত্ব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। 3 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার রাত 12:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেতুমন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং ধর্মমন্ত্রী ফরিদুল হক খানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সরকার ভারতকে ট্রানজিট নয়
করিডোর দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার দাবি, এতে বাণিজ্য নয় বরং উত্তর পূর্বাঞ্চলে ভারত তাদের সামরিক শক্তি বাড়াবে। বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। ভারত থেকে ভারত যাবে বাংলাদেশের উপর দিয়ে, এটা ট্রানজিট না, এটার নাম হলো করিডোর। এখানে কোনো চেক নাই, সে অস্ত্র নিচ্ছে না পণ্য নিচ্ছে। এটা কিন্তু বাণিজ্যিকভাবে তারা লাভবান না। তাহলে কেন করতেছে? এটা যারা সামরিক শক্তি ব্যবহার করে বাংলাদেশটাকে। আর সেই আমার দেশটা যদি ভারত ব্যবহার করে, আর ভারতকে যারা আক্রমণ করবে তারা আমার দেশটাকে আক্রমণ করে আমাদেরকে পরাস্ত করে তো ভারতীয় সীমান্তে যেতে হবে। তাই আমরা ক্রস ফায়ার করব। হাসিনা চুক্তি করতে পারে, কিন্তু আমরা যদি সজাগ থাকি বাস্তবায়ন করতে পারবেন না। ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রার ডাক্তার সাবরিনা শারমিন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বুধবার মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও অন্য আসামিদের সঙ্গে যোগ সাজশে ডাক্তার সাবরিনা করোনাকালীন সময়ে জেকেজি হেলথ কেয়ার নামক নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে যথাযথ পরীক্ষা না করেই ভুয়া ও জাল রিপোর্ট তৈরি করে সরবরাহ করত। এজন্য নেওয়া হতো 5,000 থেকে 8,000 টাকা। এভাবে চক্রটি হাতিয়ে নেয় প্রায় 1,16,00,000 টাকারও বেশি। এজাহারে আরও বলা হয়, প্রতারণা করে 2টি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন ডাক্তার সাবরিনা, যার মাধ্যমে চাকুরির মেয়াদ 5 বছর বাড়ানোর চেষ্টাও করেন। প্রবাসের সময় আরও থাকছে। ডেমোক্রেটের প্রার্থিতা পাওয়ার দোটানার মধ্যে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা বাইডেনের। ভাগ্য নির্ভর করছে ন্যাটো সম্মেলনের সিদ্ধান্তের ওপর, বলছেন বিশ্লেষকরা। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। আসন্ন নির্বাচনে ডেমোক্রেট থেকে জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন কিনা সে আলোচনার মধ্যেই শুরু হয়েছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের এটি 75তম শীর্ষ সম্মেলন। বিশ্লেষকরা বলছেন, এবারের সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের ওপর ডেমোক্রেট দল থেকে বাইডেনের প্রার্থিতা পাওয়া নির্ভর করছে। ওয়াশিংটন ডিসিতে শুরু হওয়া সম্মেলনের প্রথম দিনেই রাশিয়া বিরোধী নীতি জোরদার করে ইউক্রেনকে সহায়তার ঘোষণা দিয়েছেন বাইডেন। সরকারের কঠোর অবস্থানের পরও অভিবাসীদের দুর্ভোগ কমাতে একের পর এক আদেশ দিচ্ছেন পর্তুগালের সর্বোচ্চ আদালত। রেসিডেন্স পারমিট আবেদনের 90 দিনের মধ্যে সিদ্ধান্ত না দিলে সংশ্লিষ্টদের জরিমানার হুঁশিয়ারিও দিয়েছেন সুপ্রিম কোর্ট। অভিবাসন ইস্যুতে বিচারকদের এমন আদেশকে যুগান্তকারী বলছেন রিটকারী আইনজীবী তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ সময় ধরে কৃষি সহ পর্তুগালের বিভিন্ন খাতে অবদান রয়েছে অভিবাসীদের। তবে তাদের চাপ বাড়ায় জুনের প্রথম সপ্তাহে অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে 41টি পরিবর্তন এনে রাতারাতি অধ্যাদেশ জারি করে দেশটির সরকার। এর বাস্তবায়নের পরপরই অনিশ্চয়তায় পরে দেশটিতে প্রবেশ করেও সে সময় চলমান বৈধকরণ প্রক্রিয়া শুরু করতে না পারা বিপুল সংখ্যক অভিবাসীর ভবিষ্যৎ। সেই সঙ্গে আবেদনের পর রেসিডেন্স পারমিট পেতে বা নবায়নেও দীর্ঘসূত্রিতার অভিযোগ ছিল সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তবে অভিবাসীদের দুর্দশা কমাতে পর্তুগালের সর্বোচ্চ আদালতের ভূমিকা ছিল বরাবরই প্রশংসনীয়। সবকিছু ঠিক থাকলেও রেসিডেন্স পারমিট ইস্যুতে উদাসীনতা বা দীর্ঘসূত্রিতার অভিযোগের প্রায় সব রায় এসেছে অভিবাসীদের পক্ষে। যুগান্তকারী বলছেন রিটকারী আইনজীবী। It's a unique decision because for the first time in Portugal 10 judges, I mean all the judges of the Supreme Court, decide in favor of the immigrants. পর্তুগালে আসা অভিবাসীরা বিভিন্ন আইনে আদালতের সাহায্য নিয়ে দেশটিতে বৈধ হতে পারবেন বলেও জানান সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সামান্য ভুলে বাতিল হতে পারে ইতালির নাগরিকত্ব। এ বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি বলে মনে করেন দেশটির ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট।
ইতালির সংবিধান অনুযায়ী দুটি পদ্ধতিতে নাগরিকত্ব গ্রহণ করা যায়। প্রথমটি হলো নাগরিক সূত্রে, আর দ্বিতীয়টি দেশটিতে বৈধভাবে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে 10 বছর বসবাসের পর। এই ক্যাটাগরিতে আরও রয়েছে বিবাহ সূত্রে নাগরিকত্ব কিংবা দত্তক হয়ে নাগরিকত্ব লাভ, অর্থনৈতিক সক্ষমতা, আইনের প্রতি শ্রদ্ধাশীল আর ইতালি সরকার ও ভূখণ্ডের প্রতি আস্থাশীলতার মাধ্যমে অর্জন করা যায় দেশটির এই নাগরিকত্ব। কিন্তু দেশটির সরকার এবং বিচার বিভাগ চাইলে যে কোনো সময় ফিরিয়ে নিতে পারে বিদেশিদের এই নাগরিকত্ব। তাই এরই মধ্যে যারা ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন তাদের এমন কোনো কাজ করা উচিত নয় যা দেশটির সার্বভৌমত্ব ও সংবিধান পরিপন্থী। ইতালিয়ান নাগরিকত্ব পাওয়া যেহেতু খুব সহজ নয়, এটা পেতে হলে অবশ্যই আপনাকে 10 বছর সাধনা করতে হবে এবং অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে ইতালিয়ান পাসপোর্ট পেতে। তাই ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার পর এমন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা রাষ্ট্রদ্রোহী এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ইতালিয়ান নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে। ইতালির নাগরিকত্ব দুইভাবে পাওয়া যেতে পারে। এক হচ্ছে আমরা নিজের যোগ্যতা অর্জন করে, দ্বিতীয়ত হচ্ছে আমরা জন্মসূত্রে পেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের নিজের যোগ্যতা অর্জন করে আমরা নাগরিকত্ব পেতে গেলে কিন্তু আমাদের এখানে ভালো অ্যাক্টিভিটিস থাকতে হবে, কোনো ক্রাইম মেজর কোনো বড় ধরনের ক্রাইম করা যাবে না, সেক্ষেত্রে আমাদের নাগরিকত্ব আমরা পেতে পারি। 1999 সাল থেকে এখন পর্যন্ত 18 লাখের বেশি বিদেশি ইতালির নাগরিকত্ব গ্রহণ করেন, যার মধ্যে প্রায় 15 লাখের বেশি শুধু দীর্ঘ সময় বসবাসের মাধ্যমে। 40,000-এরও বেশি বাংলাদেশীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। তবে এদের মধ্যে অনেকেই পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। এদিকে নাগরিকত্ব আইন কঠোর করার পক্ষে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাই সতর্কতা অবলম্বন প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইতালীয় পাসপোর্টের মাধ্যমে বিশ্বের 194টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। শক্তিশালী পাসপোর্টের তালিকায়ও প্রথম দিকে রয়েছে ইতালি। তাই যারা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছে কিংবা গ্রহণের জন্য অপেক্ষায় রয়েছে তাদের উচিত সংবিধান পরিপন্থী, সার্বভৌমত্ব নষ্ট কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ থেকে বিরত থাকা। অন্যথায় দেশটির নাগরিকত্ব বাতিল হবার ঝুঁকিতে পড়বেন বিদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা। সময় সংবাদ, ইতালি। আবারও তীব্র যাচ্ছে ইউরোপের দেশ ইতালি। চলতি সপ্তাহে দেশটির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এরই মধ্যে রাজধানী রোমে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রায় অস্বস্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ পর্যটকরা। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। আফ্রিকান এন্টিসাইক্লোনের প্রভাবে ইতালিতে নতুন করে আবারও গরম পড়তে শুরু করেছে। প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়েছেন নাগরিকরা, পাশাপাশি এখানে আসা পর্যটকরা। বুধবার ইতালির তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে এ তাপমাত্রা আরো বাড়বে বলেও তাদের আশঙ্কা। এদিকে এই গরমের প্রভাবে পর্যটকরা দিনের বেলা খুব একটা বাইরে যেতে আগ্রহী নন। তারা মনে করেন সন্ধ্যার দিকে অথবা বিকেলের দিকেই কিছুটা ঠান্ডা প্রকৃতি, ঠান্ডা পরিবেশে তারা বেরোতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গরমের যে অবস্থা, পর্যটক থেকে শুরু করে সকলেই অতিষ্ঠ, কারণ ইটালির গরম আগের তুলনায় অনেক বেশি। কাজেই মনে করেন আমাদের আসলে এখানে কোনো হাত নেই। তবে গরমের যে অবস্থা, ব্যবসা বাণিজ্য সব দিকেই মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ব্যবসায়ী আছে, ব্যবসা বাণিজ্য অনেকে কম হচ্ছে, টুরিস্টরা ঘুরতে পারতেছে না গরমের তীব্রতার কারণে। আমরা যারা কাজ করি, আমরা কাজে যেতে অনেক কষ্ট হচ্ছে। এই গরমের কারণে ইতালির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও নেতিবাচক প্রভাব পড়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে বেশি বেশি পানি খাবার এবং শুকনো খাবারের প্রতি, যার ফলে তারা মনে করেন এখন এই নির্দেশনার কারণেও অনেকটাই তাদের ব্যবসায় প্রভাব পড়েছে। ইতালির পর্যটন এলাকাগুলোতে দিনের বেলা পর্যটকের সংখ্যা অনেকটাই কম। পুলুচিও থেকে শুরু করে ফোন্টানা দি ট্রেভি এবং অন্যান্য অঞ্চলেও এই সময়টাতে যে পরিমাণ পর্যটক থাকার কথা সেই পরিমাণ পর্যটক নেই। ইতালিতে গেল বছর ইউরোপের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 48.8 ডিগ্রি রেকর্ড করা হয় সিসিলিতে। এবারও সিসিলিতে তাপমাত্রা আগের রেকর্ড ভাঙতে পারে বলেও বিশেষজ্ঞদের অভিমত। ইতালির রাজধানী রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ইরানের আলী দায়ীকে টপকে 109 গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে এখন দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার লিওনেল মেসি। সামনে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। কানাডার বিপক্ষে গোল করে কোপা আমেরিকায় গ্যাব্রিয়েল বাতিস্তুতাকেও ছাড়িয়ে গেছেন এলেমটন। 14 গোল নিয়ে লাতিনে ইভেন্টে আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ফাইনালে হ্যাটট্রিক করতে পারলে কোপার ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ স্কোরার হবেন লিও।
বলে গোল স্কোরিংয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যেন ধরা ছোঁয়ার বাইরে। আন্তর্জাতিক ম্যাচে পর্তুগিজ তারকার গোল ১৩০টি। এতদিন ইরানের আলী দাইয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে ছিলেন মেসি। তবে কানাডার বিপক্ষে স্কোর করে এককভাবে স্পটটা দখলে নিয়েছেন তিনি। আর্জেন্টিনিয়ান সুপারস্টারের ইন্টারন্যাশনাল গোল এখন ১০৯টি। আন্তর্জাতিক ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্টে সর্বাধিক গোলে অবদান, অ্যাসিস্ট কিংবা সর্বোচ্চ ম্যাচের রেকর্ড আগেই নিয়েছেন দখলে। ওপরে উঠেছেন আরও এক তালিকার। কোপা আমেরিকায় এতদিন দেশের হয়ে যৌথভাবে সেকেন্ড হাইয়েস্ট টপ স্কোরার ছিলেন। ১৪ গোল নিয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে টপকে এককভাবে উঠেছেন লিস্টের ২-এ। ১৭ গোল নিয়ে মেসির স্বদেশী নরবার্তো মেন্দেজ আর ব্রাজিলের জিজিনহো যৌথভাবে কোপার সর্বোচ্চ গোলদাতা। তাদের পাশাপাশি বসতে এবারের আসরের ফাইনালে হ্যাট্রিক করতে হবে লিটল ম্যাজিশিয়ানকে। কানাডার বিপক্ষে গোলটা চোখ ধাঁধানো না হলেও এ নিয়ে 10টি মেজর টুর্নামেন্টে গোল করলেন লিও। 2006, 14, 18 ও 22 বিশ্বকাপ আর 2007, 15, 16, 19, 21 ও 24 কোপা আমেরিকায় বল জালে জড়ানোর কীর্তি গড়েছেন তিনি। মেগা ইভেন্টে গোল, অ্যাসিস্ট বা গোলে অবদানের হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর সঙ্গে ব্যবধানটাও আরও বাড়িয়ে নিয়েছেন। ক্রিস্টিয়ানোর গোল কন্ট্রিবিউশন যেখানে 31টি, সেখানে মেসির ক্ষেত্রে সংখ্যাটা 53। পরম আরাধ্য বিশ্বকাপ শিরোপা জয়ের পর লিওনেল মেসি আর কোনো অর্জন নিয়ে খুব একটা ভাবেন বলে মনে হয় না। 2022-এ কাতারে জেতা ওই স্বর্ণালী ট্রফি আর্জেন্টাইন তারকাকে দিয়েছে পূর্ণতা। তবুও ভাগ্য যখন সঙ্গ দেয় তখন কে থামাবে জয়যাত্রা? গেল 3 বছর ধরে যেখানেই যাচ্ছেন শেষ হাসি তারই। এবারও ট্রফি জয় থেকে মাত্র এক ধাপ দূরে লিওনেল আন্দ্রেস মেসি। মাকসুম আলম খান, সময় সংবাদ। ফ্রান্সের বিপক্ষে ইউরোর সেমিফাইনালে গোল করে লামিন ইয়ামাল ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পেলেকে। রেকর্ড গড়েছেন বড় টুর্নামেন্টে সবচেয়ে কম বয়সে গোল করার। ইউরোতে দারুণ পারফরমেন্সের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের শৈশবের ছবি। আর শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মেসির মতো ডি বক্সের বাইরে থেকে গোল করে একটি ছবি পোস্ট করে নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেন পুনর্জন্ম। বিদায় করা গোলের পর নেট দুনিয়ায় সয়লাভ মেসির কোলে লামিলের ছবি। আইকন হিসেবে মানেন লিওনেল মেসিকে। ফ্রান্সের বিপক্ষে করা গোলের পর মেসির শৈশবের সঙ্গে তুলনা করছেন অনেকে। লামিলও আপ্লুত এমন গোল করে। খেলা শেষে নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করে লিখেন পুনর্জন্ম। লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের সম্পর্কটা পুরনো। বার্সেলোনায় একটি চ্যারিটি অনুষ্ঠানে ইয়ামালের সঙ্গে ছবি তুলেছিলেন মেসি। স্থানীয় পত্রিকায় প্রকাশিত ছবি পরবর্তীতে ইয়ামালের বাবা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে লিখেন দুই কিংবদন্তির জন্ম। ক্লাব ফুটবলে অসামান্য প্রতিভা দেখিয়ে এরই মধ্যে কুড়িয়েছেন প্রশংসা। এবার আন্তর্জাতিক অঙ্গনে রেকর্ড গড়েছেন। স্পেনকে তুলেছেন ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এত আলোচনার মাঝেও ইয়ামাল খুশি দলকে ফাইনালে তুলতে অবদান রাখতে পেরে। ৩০ ম্যাচে ৫ আর জাতীয় দলের জার্সিতে ৩ ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন লামিল ইয়ামাল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পাশে থাকবে চীন। শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শি জিনপিং। 3 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। ফুলেল অভ্যর্থনা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।